পিসি কনফিগারেশন বলতে যতটা আপডেট জেনারেশনের পিসি নিবেন, যতটা লেটেস্ট পিসি নিবেন, সবগুলোর জন্যই ভালো। আর যদি পুরাতন পিসির দিকে যান, তাহলে বলবো 8 জিবি র্যাম বা তার থেকে বেশি নেওয়ার চেষ্টা করবেন। প্রসেসরের ক্ষেত্রে যদি আমি ইন্টেল কোরাই দেখি, তাহলে 5 কোরাই 5। যদি পুরাতন জেনারেশনের দিকে যান, তাহলে 8 জেনারেশন বা তার উপরে 9 জেনারেশন, 10 জেনারেশন, 12 জেনারেশন, যত উপরে নেবেন তত ভালো। কোরাই 5 দিয়েও স্মুথলি অনেকে কাজ করছে, যার কারণে আমরা বলতেছি কোরাই 5টাও ওকে। গ্রাফিক্স কার্ড থাকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, পিসি ভালো সুন্দরভাবে চলে। গ্রাফিক্স কার্ড না থাকলে স্টুডেন্টরা কাজ শিখতে পারে, তবে যখন তার 2 বছর 3 বছর চলে যাবে, যখন তার কাজের স্পিড আমাদের লেভেলে চলে আসবে, তখন তার কাছে পিসিটা একটু হ্যাং করতে পারে, স্লো করতে পারে। তো তখন সে একটা বাজেট দিয়ে পরে কিন্তু তার পিসিটাকে আপডেট করে নিতে পারবে। স্টুডেন্ট অবস্থায় আমি মনে করি যারা কেবলমাত্র কাজ শিখতেছেন, তাদের জন্য অত হাই কনফিগারেশনের পিসির প্রয়োজন নাই। যদি আপনি পিসি বিল্ড আপ করতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। বুঝছেন? র্যামের ক্ষেত্রে 8 জিবি বা 8 জিবির উপরে, সেটা ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, উভয় ক্ষেত্রে। আর যাদের মনিটর আছে, মনিটরের ক্ষেত্রে এমন মনিটরের দিকে চুজ করবেন যেটা কিনা আপনার চোখের জন্য ক্ষতিকর হয় না। চোখে ক্ষতি করলে সমস্যা, কারণ যারা ডিজাইনার তারা আধা ঘন্টার জন্য কম্পিউটারে বসে না। তারা কাজ করতে করতে ভুলে যায় যে কতক্ষণ ধরে তারা কাজ করতেছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টাও হয়ে যায়। এখন যদি আই প্রোটেক্টিভ না থাকে, চোখের জন্য ক্ষতি হয়। যেমন আমি আজ 5-6 বছর ধরে কাজ করতেছি, আমার চোখে এখনো মানে গ্লাস পরার প্রয়োজন হয়নি, চশমা। অথচ আমার স্টুডেন্টের ক্ষেত্রে আমি কিছু কিছু স্টুডেন্টকে দেখছি, তারা 7 দিন 10 দিন পর পর পরে এসে বলতেছে যে আমার চোখে ব্যথা করতেছে, আমার চশমা নিতে হবে। তো যারা পিসি নতুন নেয়, তাদের সাজেস্ট করবো একটা মনিটরটাকে খুব প্রায়োরিটি দেওয়ার জন্য। ঠিক আছে? ডিজাইনারদের ক্ষেত্রে 22 ইঞ্চি মনিটর মোর দ্যান এনাফ। আর যদি আপনার বাজেট ভালো থাকে, 24 ইঞ্চি নিতে পারেন। আবার যাদের বাজেট আরো ভালো, তারা 2টা মনিটর লাগায় নেয়, বাম পাশে একটা, ডান পাশে একটা। ঠিক আছে? তো বিলাসিতা আসলে স্টুডেন্ট অবস্থায় কোনো প্রয়োজন নাই। প্রয়োজন হচ্ছে আমাকে স্মুথলি কাজ শেখার জন্য যতটুকু দরকার, সেটা হচ্ছে র্যাম মিনিমাম 8 জিবি, 8 জেনারেশনের নিচে যাব না। 8 জেনারেশন অথবা 8 জেনারেশনের উপরে। এসএসডি যদি থাকে 256, 512, যেটাই নেন না কেন ভালো। 2টাতেই কাজ করে। যত ভালো নিবেন তত ভালো। গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নাই। আর মনিটরের কথা তো বললামই। বুঝছেন কি? জি স্যার, বুঝতে পারছি ইনশাল্লাহ। ওকে। এই স্লাইডে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আরেকটা বিষয় ছিল যে মানে যাদের সফটওয়্যারটা নাই, সফটওয়্যারটা কি আপনারা ইনস্টল দিয়ে দিবেন নাকি হ্যাঁ, প্রত্যেকের মতন করে নেওয়া লাগবে সফটওয়্যার? আমরা সফটওয়্যার ইনস্টল করে দেব। তবে আমরা আগে থেকে একটা কথা বলে রাখি, ক্র্যাক সফটওয়্যার আর হচ্ছে প্রিমিয়াম সফটওয়্যার 2টা একটু ডিফারেন্ট। অবৈধ সফটওয়্যার হচ্ছে ক্র্যাক। তো ক্র্যাক যদি আপনি আপনার পিসিতে ইনস্টল করার অনুমতি দেন, আমরা আপনাকে ক্র্যাক ইনস্টল করে দেব। আর যদি আপনি মনে করেন যে না, আমি অথেন্টিক ফাইল নেব, সেক্ষেত্রে সফটওয়্যার পারচেস করতে হয়। লাইসেন্স, 1 ইয়ার লাইসেন্স। স্টুডেন্ট, হ্যাঁ, বুঝি নাই কি বললেন? আনারুল হিমেল ভাই, আচ্ছা আচ্ছা। আপনার কথা শোনা যাচ্ছে না, কিছু বলতেছেন? বলছি মানে যেটা বলছি যে লাইসেন্সিং যেটা কথা বলছেন কাজ সফটওয়্যার দিয়ে, ওটা দিয়ে কি কাজটা শুধু শেখার জন্য, পরবর্তীতে সমস্যা কাজও হবে না করতে এটা আবার? পারবেন, আমি তো যে প্রফেশনালি কাজ করতেছি ক্র্যাক সফটওয়্যার দিয়ে। ও, এখন আমার পিসিকে আমি সেফ মনে করি। আপনি যদি আপনার পিসিকে সেফ মনে না করেন, তাহলে পেইড সফটওয়্যার নেবেন। কত দিছে? কত দিছে? আচ্ছা, আর কেউ কিছু বলবেন? না হলে আমরা নেক্সট স্লাইডে যাই। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। আপনাদেরও একটা ফিডব্যাক নেওয়ার সময় আসছে যেহেতু, আমরা আরেকটু দেখাই। আমরা দেখতে পাচ্ছি একটা মনে করা মানে বুঝলাম না।
নবী হোসেন জয় ভাই কিছু বলছেন? বলছিলাম যে আপনি বললেন যে আপনার পিসি আপনি সেভ মনে করতেছেন এখন সেভটা কি আসলে সেফটা হচ্ছে আপনার পিসিতে যদি ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করেন, তাহলে যারা মূলত এই ক্র্যাক তৈরি করছে তাদের কাছে অ্যাক্সেস চলে যেতে পারে আপনার পিসি। আপনার পিসিতে তো অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টও থাকতে পারে, আপনার পিসিতে গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে। যদি হ্যাক হয়ে যায়, সেটার রিস্ক কে নিবে, তাই না? যদি আপনার কাছে খুব মূল্যবান কিছু থাকে, বিশেষ করে অফিসিয়াল যারা পিসি ইউজ করে, অফিসের কাজে অফিসের পিসি, তারা ক্র্যাক সফটওয়্যারের দিকে যেতে চায় না, স্কিপ করে। তাদেরকে আমরা দেখা গেছে অনেক সময় লাইসেন্স প্রোভাইড করি 1,000 টাকা 2,000 টাকার মধ্যে। তারা 1 বছর পর্যন্ত ওই সফটওয়্যার লাইসেন্স ইউজ করে কাজ করতে পারে। কিছুদিন আগে তো দেখছিলাম এটা মনে হয় ফ্রি করে দিয়েছিল স্টুডেন্টের জন্য, স্টুডেন্ট লাইসেন্স। তো এখন জানি না কি অবস্থা। আপনি ওইটা নিলে নিতে পারেন। আর বিকল্প হচ্ছে ক্র্যাক সফটওয়্যার। বুঝছেন নবীন হোসেন জয় ভাই? আমি তো দেখছি আপনার যে সলিডওয়ার্কের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে আপনি স্টুডেন্টের জন্য ওই লাইসেন্সটা ফ্রি করে দিচ্ছে। হুম আর হুম শুধু এটাই না, আপনি CSW যে পরীক্ষা, একটা পরীক্ষা আপনার দেওয়া যাবে আর কি, ফ্রিতে দেওয়া যাবে। ফ্রিতে ফ্রিতে দেওয়া যাবে। হ্যাঁ, একশনে কি দুইটা পরীক্ষা ফ্রিতে দেওয়া যায়। ওদের রিসেন্ট একটা তো অফার আমি সেক্ষেত্রে আমাদের শুনলাম। ভালো লাগতেছে না আর কি। জি জি, হ্যাঁ, অফার একটা শুনছিলাম হ্যাঁ, আমি, হ্যাঁ। পরে আর দেখার সুযোগ কিন্তু পাইনি। ওই যে ইউনিভার্সিটি, জি জি, ওই ইউনিভার্সিটি থেকে যে আপনার ওই ওয়েবসাইটের যে আপনার মাধ্যমে ইমেল প্রোভাইড করে আর কি, .edu টাইপের যে ডট এডু মেইল এগুলো আর যেটা। কি, এই হ্যাঁ ধরনের ইমেল দিয়ে স্যার ওই অ্যাকাউন্ট করা যায়, এরকম দেখছিলাম। জি 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 জি, আচ্ছা, এরকম আর কি। ওকে, আচ্ছা, আমরা তাহলে সফটওয়্যার ওটা শেষ করছি, আমরা এখন প্রজেক্টে আসি। তো যারা সলিডওয়ার্কস ডিজাইন করে, তাদেরকে যদি এই ডিজাইনটা করতে দেই, 50% এই ডিজাইনটা কমপ্লিট করতে পারবে না। তাকে আমি টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেবো, তাও সে শেষ করতে পারবে না। অথচ কিছু কিছু সংখ্যক মানুষ আছে, ওনাদেরকে দিলে উনি 5 দিন 10 দিনের মধ্যে করে ফেলতে পারবে। তো এই কাজগুলা কেউ আছে 1 মাস ধরে করবে, কেউ আছে 3 দিনে করবে, কেউ আছে 2 দিনে করবে। পার্থক্য এই জায়গায় যে কাজ করার জন্য সেই লেভেলে ডেডিকেশন থাকতে হবে। 2 নম্বর হচ্ছে, কাজ যদি আপনি বুঝতে পারেন তাহলে টিউটোরিয়াল ভিডিও দেখতে মন চাবে, কাজ যদি আপনি না বুঝেন তাহলে টিউটোরিয়াল ভিডিও দেখতে বিরক্ত লাগবে। 5 মিনিটের একটা প্রবলেম আপনি দেখে দেখে পজ করে সলভ করতেছেন, দেখবেন হিউজ সময় চলে যাচ্ছে। কেন? কারণ ওই টুলসের কাজ তো আপনি জানেন না বা প্র্যাকটিস করেন না। আপনাকে দেখাচ্ছে একভাবে, আপনি অন্যভাবে ট্রাই করতেছেন, কিন্তু ভাবতেছেন আমি ওনার মতোই প্র্যাকটিস করতেছি, আমি ওনার মতোই চেষ্টা করতেছি, হচ্ছে না। এই সমস্যাগুলোর কারণে শেখার আগ্রহগুলো নষ্ট হয়ে যায়। তখন কি হয়, তাকে যদি কেউ পার্সোনালি অ্যাসিস্ট করতে পারে, তার প্রবলেমগুলো বলার মতো জায়গা থাকে, তাহলে তার শেখার আগ্রহটা আবারও জায়গার মতো চলে আসে, অ্যান্ড ডে বাই ডে সে কাজ কমপ্লিট করতে পারে। এই যে যা দেখতেছেন, এগুলোকে বলা হয় মেকানিক্যাল ডিজাইন। আচ্ছা, জুয়েল হাসান ভাই কিছু বলবেন আপনি? হ্যালো, জি জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমাকে একজন বলছে এটা আপনার ওই এনএক্স যে সফটওয়্যারটা, হুম। সলিডওয়ার্কস ভালো নাকি এনএক্স ভালো? আচ্ছা, অ্যানেক্স সফটওয়্যারটা অলরেডি এক্সিস্ট করতেছে। যারা কিনা সিএনসি রিলেটেড কাজ করে, তারা কাজ করতে গেলে ওই এনএক্স দিয়েই ম্যাক্সিমাম ডিজাইন করতেছে। ঠিক আছে? এখন সলিডওয়ার্কস কি আর এনএক্স কি, এটা কি আপনি জানেন? না, আমি পুরোপুরি জানি না। পুরো জানি না বলে তো আপনাকে প্রশ্ন করছি। আচ্ছা, সলিডওয়ার্কস হচ্ছে একটা ডিজাইন সফটওয়্যার, যেটা দিয়ে অল এভরিথিং মেকানিক্যাল প্রবলেম সলভ করা যায়। আমি নিজেও সব কাজ জানি এমন না। আপনার ওখানে প্রোগ্রামিং আছে, সিএনসি আছে, মানে সিএনসি ক্যাম যে কাজ আছে সব, মানে আপনি প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে আপনার ফিনিশ প্রোডাক্ট পাওয়া, হাতে পাওয়া পর্যন্ত যত ধরনের কাজ, সব কিছু
সলিডওয়ার্কসে করা যায়, বাট এনএক্সে কাজ আমি যেহেতু করি নাই, ওইখানে অনেকে যারা কাজ করে তাদের ক্ষেত্রে শুনছি যে সম্পূর্ণ কাজ করা যায় না, বা ম্যাক্সিমামই করা যায় বিধায় তারা কিন্তু মার্কেটে কাজ করতেছে। সলিডওয়ার্কসে যত স্মুথলি করা যায়, এনএক্সে হয়তো বা অতটা স্মুথলি করা যায় না, যার কারণে তারা আবার হ্যাঁ, সলিডওয়ার্কস শিখতেছে, বুঝছেন? আর বাংলাদেশে বলেন আর গ্লোবালি বলেন, সলিডওয়ার্কসের ফিল্ড ভ্যালু খুবই বেশি, এনএক্সের চাইতেও বেশি। হ্যাঁ, মানে আমাদের বাংলাদেশের সলিডওয়ার্কসটাই মানে বেশি ইউজ করে। বেশি জনপ্রিয়, বেশি ইউজ করতেছে বর্তমান, কিন্তু প্র্যাকটিক্যালি হ্যাঁ, এনএক্স ইউজ করতেছে অনেকে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার কাছে কম্পিউটার নাই, আপনি শুনছেন যে কম্পিউটারে এই এই জিনিসগুলো করা যায়, টাইপিং করা যায়, রিপোর্ট রেডি করা যায়, তাই না? আপনার কাছে জি, কম্পিউটার নাই, তখন আপনি কি আপনার লেখালেখির কাজ খাতা কলমে চালাবেন না? জি, তা বাংলাদেশে যারা সিএনসি কাজ করে তারা আগে থেকে অভ্যস্ত এনএক্সে, ঠিক আছে? যার কারণে জি। তাদের কাছে দেখবেন এনএক্স আছে, তারা কাজ পারে, তাদেরকে বললে যে কোনো ডিজাইন তারা করতে পারে এনএক্সে। বাট আপনি আমি পারবো না, কারণ আমরা তো করিনি কখনো। বাট সলিডওয়ার্কসটা না, আমি এমন একটা আমি যেহেতু সফটওয়্যার। একটু বলি ভাইয়া, হ্যাঁ, যেহেতু আমি নতুন করে শিখবো, আমাকে ওই লোকটা বলছে যে সলিডওয়ার্কস হচ্ছে একটা মাত্র পার্ট, আর এনএক্স হচ্ছে এটা একটা সাগর। এরকম বলছে। এরকম বলছে যে সলিডওয়ার্কস হচ্ছে একটা পার্ট, আর এনএক্স হচ্ছে একটা সাগর। আচ্ছা, মানে আমি এনএক্স এ ওনার কথা ভুল বলবো না, আপনি হয়তো বা সঠিক শুনছেন। সে যতটা জানে, ঠিক আছে, তার সাইড থেকে তিনি সবই বলবে। আমি আমার সাইড থেকে যতটুকু জানি, এই যে সলিডওয়ার্কস দিয়ে অল এভরিথিং করা যায়, বাট সবাই এখন পর্যন্ত সলিডওয়ার্কসকে অপটিমাম ইউজ করতে পারে না, আচ্ছা, বুঝছেন? মানে এটা অনেক ফাংশন অনেক আর কি। জি জি, অনেক কাজ। হ্যাঁ, ওটার আমি একটা ভিডিও দেখছিলাম, ওটার লেখাগুলো একটু মানে বুঝতে আনইজি লাগে, যেমন সলিডওয়ার্কস এর লেখাগুলা একটু বুঝতে মানে সহজ। হ্যাঁ, সলিডওয়ার্কসের এই যে আপনার ইউজার ইন্টারফেস অল এভরিথিং ইজি আমার জানা মতে। ইন্টারফেস গুলো বুঝতে সহজ। হ্যাঁ, কিন্তু ওইটা দেখছিলাম ভিডিওটা, ওটা আসলে একটু সহজ না, একটু কথাগুলো লেখাগুলো বুঝতে একটু এমন লাগে। তো ওনার কথা যা বুঝলাম, উনি বলতেছে যে সলিডওয়ার্কস ভালো, কিন্তু বাংলাদেশের জন্য এরা অনেকে মানে ছোটখাটো কাজ কাম করে বা এরকম জন্য চলে, সমস্যা নাকি, চলে যাওয়ার মতো আর কি। হুম কিন্তু ডিজাইনের একজন প্রকৃত ডিজাইনার হইতে গেলে অনেক শিখতে হবে। আপনার অনেক শেপ আছে, অনেক অ্যাডভান্স লেভেল আছে, অনেক কার্ভ আছে। হুম। এটা আপনার সলিডওয়ার্কে আসতে অনেক সময় লাগে, যেটা আপনার এই এনএক্স ক্যাটিয়া, হ্যাঁ, এটা আপনার সহজ হয়, ইজিলি করা যায়। ইজিলি করা যায়। হুম। মানে বিষয়টা এরকম হয়েছে যে তুমি সলিডওয়ার্কে যে কাজটা কথার কথা 2 ঘন্টায় করবা, সেটা এনএক্স বা ক্যাটিয়াতে এটা তুমি হয়তো 20 মিনিট বা 25 মিনিটে করে ফেলতে পারবা। কিন্তু কথা আছে, অ্যাকিউরেসির কথা যদি আমরা আসি, তাহলে সলিডওয়ার্কস বেস্ট অ্যাকিউরেসির দিক থেকে। কারণ আপনি প্রপার ইনস্ট্রাকশন সলিডওয়ার্কসকে দিলে প্রপার মডেল ডিজাইনটা হবে। আর এনএক্সে হচ্ছে আপনি যেটা বললেন টান টুন দিয়ে শেপ ডিজাইন করা, ঠিক আছে, ওটা কিন্তু হ্যাঁ, মেকানিক্যাল ডিজাইনের জন্য পারফেক্ট না। আমরা চালাই নিচ্ছি, বাট ওইরকম ভাবে কাজ করাটা না। ওকে। আপনি কি ওই পিচুর দাদাটা চিনেন? না, এরকম কাউকে চিনি না। দয়াগঞ্জের মোল্ড তৈরি করে আর কি, পিচুর দাদা। জি, উনি তো যারা আপনার মোল্ড এই ডিজাইন করে তারা সবাই এনএক্স ইউজ করে। আমি বললাম তো, যারা মেশিনিং কাজ করে তাদের কাছে সলিডওয়ার্কসের আগে এনএক্স পৌঁছাইছে, তারা এনএক্স দিয়ে কাজ করতে করতে অভ্যস্ত, অভ্যস্ত। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। সলিড ওয়ার্কস, আচ্ছা, এখন তো মনে করেন কথার কথা, আমি তো মাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ, হুম। আমি কি এটা শিখতে চেষ্টা করতে পারবো? অবশ্যই এনি লেভেল থেকে শেখা যায়, তবে শেখার জন্য কম্পিউটারের বেসিক যে বিষয়গুলো খুবই সাধারণ, যেমন কিবোর্ড জি, ইউজ করা, তারপরে ক্লিক করা, মাউসটাকে ইউজ হ্যাঁ, করা, ওগুলো পারি, এইগুলো ওগুলো পারেন পারি। কিনা। 2 নম্বর হ্যাঁ, হচ্ছে পারি ওগুলো। আমি যে ডিজাইনটা দেখাচ্ছি, ডিজাইনের ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনটা কি, এগুলো কি চোখে দেখতেছেন? এগুলো হ্যাঁ, কি মনের মধ্যে একটু ফিল করতে পারেন? হ্যাঁ, পারি। তাহলে আপনি ডিজাইন করতে পারবেন। যদি মনের মধ্যে ফিল করতে না পারেন, তাহলে ডিজাইন করাটা
মানে একটু কঠিন হয়ে যায়। একটা প্রোডাক্টের রাইট সাইড কোনটা, ফ্রন্ট সাইড কোনটা, টপ সাইড কোনটা, এটা তো একটু ফিল করতে পারি, এটা বুঝি, এটা আইডিয়া আছে। হ্যাঁ, হ্যাঁ। আপনি চাইলে শিখতে পারবেন। এই আচ্ছা যে আচ্ছা। যা দেখতেছেন এগুলো হচ্ছে কি মেকানিক্যাল ডিজাইন। তো মেকানিক্যাল ডিজাইন সলিডওয়ার্কসে ইজিলি করা যায়। কিন্তু জানতে হয় কিভাবে কাজ করতে হয়। যদি না হ্যাঁ, জানেন জানতে হয়। তাহলে কঠিন। এই যে দেখেন তো মোল্ড গুলা, মানে আমি আমি যতটুকু আমার আমার ইচ্ছা আর কি, যে আমি চাই মোল্ড ডিজাইনার হইতে আর কি। মানে আচ্ছা, কখনো কখনো কোনো কোম্পানির আপনার এই যে মোল্ড আছে না, হুম, প্লাস্টিক মোল্ড, হুম, মেলামাইন মোল্ড, তারপর আপনার ওই আরো ব্যাকোলাইট, অনেক এভরিথিং মোল্ড, অনেক কাজে আছে, হুম, এগুলো করতে চাই। তো সলিড ওয়ার্কসে কি এটা কি কাজ করা সম্ভব? হুম, হুম, সম্ভব, সম্ভব না? সম্ভব, সম্ভব। আপনি ক্লাস শেষে আমাকে একটা মেসেজ দিয়েন। আমি আপনাকে একটা মোল্ডের ভিডিও দিলে বুঝতে পারবেন যে মোল্ড কিভাবে ডিজাইন হয় বা মোল্ড কি জিনিস। প্রোডাক্ট থেকেই মোল্ড তৈরি হয়। আমরা যেমন কাস্টিং করি, কাস্টিং করার সময় আমাদের প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটাকে আমরা ডাই কাস্টিং করি। সো সেইখানে যেমন ভিতরে প্রোডাক্টটা যা দিচ্ছি সেই অনুযায়ী আমাদের ছাঁচ তৈরি হয়, মোল্ড তৈরি হয়। আর সেমভাবে প্রোডাক্ট থেকেই সফটওয়্যারের মাধ্যমে মোল্ড তৈরি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা। ওকে আপনাদের আপনাদের এই যে ট্রেনিংটা, এটা কি সরাসরি দেওয়া যায় না, ভিডিও ছাড়া? সরাসরি বলতে ফিজিক্যাল ক্লাস, হ্যাঁ হ্যাঁ, ফিজিক্যাল ফিজিক্যাল ক্লাস। ক্লাসটা একটু ইম্পসিবল, কারণ যারা সলিডওয়ার্কসের কাজ শিখতে চায় তারা প্রফেশনাল, যারা তাদের কাছ থেকে কাজ শিখতে চায়। যারা ইন্ডাস্ট্রি নিয়ে বসে আছে শুধুমাত্র ডিজাইন শেখানোর জন্য, তাদের কাছে কাজ শিখতে চায় না। সো আমরা হচ্ছে প্রফেশনাল ডিজাইনার। সো প্রফেশনাল ডিজাইনার কিভাবে? অবশ্যই কোথাও না কোথাও ইন্ডাস্ট্রিতে জব করি। আমি যেমন আচ্ছা সৈয়দপুরে আছি, নীলফামারী ডিস্ট্রিক্ট। তো এইখানে তো আর আপনাকে আমার আনা সম্ভব না, বা আপনি আসলেও আচ্ছা। আপনার সাথে বসার মতো সময় আমার নাই। সময় নেই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছেন? সো বুঝতে পারছি। শিখতে হলে ট্রাস্ট করতে হবে কিছুটা। এই ট্রাস্ট করে যদি আপনি আমাদেরকে দেখেন ১ মাস, আশা করি বুঝতে পারবেন যে আপনি এখান থেকে শিখতে পারবেন কিনা। আমরা অ্যাডমিশনে ফুল পেমেন্ট নেই না। আপনি কাজ দেখেন, ভালো লাগলে বাকি পেমেন্ট করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আপনার বাকি পেমেন্ট করার প্রয়োজন নাই। ওকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো বুঝতে এই যে পারছি। তো আমি এটা নিয়ে আমি আপনি ভবিষ্যতে কোনো চাকরি দিতে পারবেন আমাকে? চাকরি করানোর মতো তৈরি হইতে পারলে অবশ্যই আমরা চাকরি দেব। আমার নিজের আমি ইন্ডাস্ট্রিতেই ভ্যাকেন্সি খালি আছে, আমি লোক নিতে পারতেছি না। কারণ না না ওইরকম ভাইয়া, ওই আমি বলতে চাচ্ছি যে আমি যেহেতু এটা শিখবো, তাহলে তো অবশ্যই আমার একটা এম আছে, তাই না? আমার ভবিষ্যৎ অবশ্যই। ক্যারিয়ার নিয়ে একটা টেনশন আছে না? জি, তা জি, আমি জি। আমার আমার লেখাপড়া আমি চালাই যাবো, হ্যাঁ, যদি এর ভিতরে যদি ভালো একটা চাকরি হয়, দেখা গেলো আমি ওটাও করলাম। অবশ্যই, অবশ্যই। যারা, আমি তো শুরুতেই বলছি, কলেজে ভর্তি এইখানে হলে তো এইখানে কলেজে যারা ভর্তি কাজ শিখে স্টুডেন্ট, যারা জি। স্টুডেন্ট তারা কাজ শিখে নতুন একটা কাজের জায়গায় যাওয়ার জন্য। যাতে সে বলতে পারে যে আমি কাজ পারি। কাজ যারা পারে না তাকে কিন্তু চাকরিতে নিতে চায় না এই ফিল্ডে। জি জানা। হ্যাঁ, আমারও ভিতরে এই জিনিসটা কাজ করে, যে আমি আমার লেখাপড়ার পাশাপাশি যদি একটা অভিজ্ঞতা করে নিতে পারি, হ্যাঁ, হুম, তাহলে হুম, দেখা গেল আমার একটা সময় লেখাপড়া শেষ হয়ে গেল কাছাকাছি, হুম। আমার এখানে একটা প্র্যাকটিক্যাল যোগ্যতা হয়ে গেল আমার। আচ্ছা। ঠিক আছে, আপনার সাথে আমরা তাহলে ক্লাসের পরে অন্য সময় কথা বলবো। এখন তো ক্লাসে যেহেতু আছি আর আচ্ছা, সবাই আছে, ঠিক আছে। একটু কন্টিনিউ জি করি। আচ্ছা, জি আচ্ছা, ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এই প্রোডাক্টটা আমরা সবাই চিনি, রাইট? আমরা সবাই তো চিনি, দেখছি তো নাকি? জি জি তো মনে করেন এই প্রোডাক্টটা পৃথিবীতেই নাই, এখন পর্যন্ত আসেই নাই। বাট একজন উদ্যোক্তা সে প্ল্যান করছে, আমি এরকম কিছু একটা জিনিস ম্যানুফ্যাকচারিং করতে চাই যেটার মেকানিজম এই, যেটার কার্যপ্রণালীগুলো এইভাবে ফাংশন করবে। তো সেই প্ল্যানটা যখন একজন ডিজাইনারের কাছে দিবে, ডিজাইনারও যদি সেটাকে ফিল করতে পারে, তাহলে সে মনে করেন এরকম কাজটা সফটওয়্যারে ডিজাইন করলো। সফটওয়্যারে যখন ডিজাইন করলো তারপর রেন্ডারিং করে রিয়ালিস্টিক একটা ভিউ নিয়ে আসলো, যাতে সে উদ্যোক্তা ফিল করতে পারে আমি যেটা চিন্তা করছি সেই প্রোডাক্টটা কেমন হতে যাচ্ছে, আসলে মার্কেটে কেমন চলবে, মানুষের কাছে ইউজেবল হবে কিনা, প্রিমিয়াম হবে কিনা, বা যদি সেটা মেকানিক্যাল ডিভাইস হয়ে থাকে বা মেকানিক্যাল কিছু একটা হয়ে থাকে সেটা কাজ করবে কিনা, মুভমেন্ট, মোশন,
এই যে বিষয়গুলো এগুলো ঠিকঠাকভাবে কাজ করবে কিনা, এই জিনিসটা আমরা যদি অ্যানিমেশন করে দেখি তাহলে বুঝতে পারবো যে এটার মুভমেন্টটা কিভাবে হচ্ছে। পিকচার দেখে বুঝতেছি যে আমার মডেলটা কি হতে যাচ্ছে। এখানে তো ভার্নিয়ারের দাগগুলো দেওয়া আছে, তাই না? তো পুরো কার্যপ্রণালীটা আমরা 3D তে এইভাবে চিন্তা ভাবনা করে দেন এটাকে ম্যানুফ্যাকচারিং করতে পারি। এই যে দেখেন প্রজেক্ট, স্টুডেন্টের করা প্রজেক্ট, স্টুডেন্টকে টাস্ক দেওয়া হয়েছে যে আপনি যেহেতু সারফেসিং এর কাজ পারেন, তার মানে কি প্রোডাক্ট ডিজাইন করতে পারেন, তাহলে আপনি একটা কমপ্লিট বেসিন ডিজাইন করেন। তো এগুলো কি আঁকা বাঁকা না, নাকি এগুলো বিল্ডিং এর মতো সোজা সোজা লাইন? সবাই কি আছেন? আঁকা বাঁকা লাগে স্যার। একটু কমপ্লেক্স টাইপের আর্ট টাইপের আছে। তো তিনি তার প্রজেক্ট ডিজাইন করছে, আপনাদেরকে যেটা বলছিলাম, আপনাদেরকেও কোর্স শেষে, কোর্স 6 মাস পার হয়ে গেছে, তারপরেও আমি আপনাদেরকে কাজ দিব যদি আপনি আমাদের কোর্সটা কমপ্লিট করেন। এই কাজগুলো করার মতো যখন উপযুক্ত হয়ে যাবেন, তখন আপনাকে র্যান্ডম একটা কাজ ধরায় দেব, ওটার মেজারমেন্ট আপনিই সেট করবেন। আপনি তখন ওটার ডিজাইনার, ওটার থিকনেস কত দিবেন, ডায়ামিটার, লেন্থ, উইথ, আদার্স যত বিষয়, ম্যাটেরিয়াল সিলেকশন করা, সব কিছু আপনি যখন সিলেক্ট করা শিখে যাবেন, দেন আপনি তখন সেট করবেন। অ্যান্ড আপনার প্রোডাক্ট দেখতে কীরকম হলো সেইটা আমরা দেখব। ওইটাই আপনি ইন্ডাস্ট্রিকে দেখাবেন। যদি দেখে ইন্ডাস্ট্রি অবশ্যই আপনার উপর ট্রাস্ট করবে। আপনি অ্যাটলিস্ট ডিজাইন করতে পারেন। আপনি যদি ডিজাইন করতে পারেন আপনাকে দিয়ে হবে, কোম্পানি আপনাকে কাজের সুযোগ দিবে, যে কোনো কোম্পানি, যদি আপনি সেই জায়গায় ডিজাইনে কাজ করেন। আর প্রোগ্রামিং, ক্যাম, এগুলো ইন্ডাস্ট্রিতে আগে থেকেই প্র্যাকটিস থাকে। সো সেই সব ইন্ডাস্ট্রিতে যদি যান, সেখানে আপনাকে শর্ট টাইম ট্রেনিং দিলে ওই জিনিসগুলো শিখে নিতে পারবেন। প্রোগ্রামিং বলেন বা মেশিন অপারেটিং বলেন, ওগুলো শিখতে পারবেন। কিন্তু ডিজাইন শেখার জন্য ওই পরিমাণ সময় তারা দেয় না। আপনি একজন ডিজাইনার হিসেবে একটা কোম্পানিতে জয়েন করতে চাচ্ছেন, সেইখানে আপনাকে ট্রেন আপ করবে, এতটা সময় একজন ডিজাইনারের থাকে না বা ধৈর্য থাকে না। বারবার আপনি প্রশ্ন করতেছেন, বুঝতেছেন না, তাই না? সো ডিজাইনে ঢুকতে হলে অবশ্যই আপনাকে আগে থেকে কাজ শিখে দেন ঢুকতে হবে। প্রোগ্রামিং যদি জানা না থাকে, ইন্ডাস্ট্রিতে শর্ট টাইম ট্রেনিং এর মাধ্যমে আপনি প্রোগ্রামিং শিখে নিতে পারবেন, আপনি মেশিনিং শিখে নিতে পারবেন। যার কারণে আমাদের কোর্সের মেইন ফোকাস হচ্ছে ডিজাইন। আমাদের এখানে অনলাইনে আসলে ক্যামিং মানে প্রোগ্রামিং এগুলো শেখানো সম্ভব না। আর যার কারণে আমরা ওই দিকে ফোকাস করতেছি না। অনলি ফর ডিজাইন, এনি কাইন্ড অফ ডিজাইন। এই যে দেখেন, মনে করেন আপনার বাসায় আপনার ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা ফর এক্সাম্পল হিসেবে রাখা হয়েছে যে একটা পিকচার থেকে 3D মডেলিং করা। তো 3D মডেল যদি হয়, সেটা থেকে আমরা প্রোডাক্টও বের করতে পারবো। যেটা বললেন মোল্ড, মোল্ড দিয়ে আপনি, এইটার যদি হয় 2 লাখ পিস কোয়ান্টিটি তৈরি হবে, তাহলে এই পার্টটা তৈরির জন্য একটা মোল্ড লাগবে, এটার জন্য মোল্ড লাগবে, এটার জন্য, এটার জন্য, এইভাবে সিঙ্গেল সিঙ্গেল মোল্ড দেখা গেছে সবকিছুকে অ্যাসেম্বলি করে আমার একটা পার্ট তৈরি হচ্ছে। এইভাবে যখন বাল্কে প্রোডাকশন হয় খুব কম সময়ের মধ্যে, সেই জন্য মোল্ড তৈরি করতে হয়। তো প্রোডাক্ট যে ডিজাইন করতে পারবে সে মোল্ডও ডিজাইন করতে পারবে যদি সে মোল্ডের কাজগুলো জানে। এটা একটা ইন্টেরিয়র ডিজাইন প্ল্যান, জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে যে একটা বসার টেবিল যেখানে কম্পিউটার আছে, 3D প্রিন্টার আছে, প্রিন্টার আছে, সিপিইউ টিপিইউ সব কিছু মিলে ওই জায়গার স্পেস কতটুকু, বসার পরিবেশটা কেমন হচ্ছে, জাস্ট একটা চিন্তা ভাবনা থেকে দেখানো আর কি, যে আমরা চাইলে এনি কাইন্ড অফ ডিজাইন করতে পারি। সেটা আপনি আশা করি এটা দেখেও বুঝতেছেন। আর এটা তো বুঝতেছেন এই যে একটা ফকলিফট, এটাও জাস্ট একটা ডিজাইন। তো এই ডিজাইনগুলো যদি পারেন, আপনার উপর একটা অন্যরকম কনফিডেন্স চলে আসবে যে হঠাৎ করে ক্রিটিক্যাল একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয়। ওকে,
তো আজকে আমরা আসলে মেইন ক্লাসে যাচ্ছি না। আপনাদেরকে ওভারঅল 6 মান্থের মধ্যে কি কি বিষয় শেখানো হবে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। আমাদের মেইন ক্লাসের স্লাইডে এটা আছে। আমরা ক্লাস 1-এ এই বিষয়গুলো দেখাবো। ঠিক আছে? আজকে এগুলো আমরা ডিসকাস করতে চাচ্ছি না। এইখানে আমরা একটা ইম্পর্টেন্ট স্লাইড রাখছি, সেটা হচ্ছে হোয়াট ইজ ডিজাইন। ডিজাইন কি? বলছিলাম যে 80% মানুষই জানে না। শব্দটার সাথে পরিচিত, কাজের সাথে পরিচিত, বাট ডিজাইন কি জিনিস এটা জানে না। ডিজাইনার হইতে হলে বেশ কিছু দক্ষতা থাকতে হয়। ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল এই সম্পর্কে নলেজ থাকতে হয়, ক্যাড সফটওয়্যারের উপর স্কিল থাকতে হয়, প্রবলেম সলভিং করার মতো অ্যাবিলিটি থাকতে হয়, ক্রিয়েটিভিটি ইনোভেশন চিন্তাভাবনা তার মধ্যে থাকতে হয়, ম্যানুফ্যাকচারিং নলেজ তার মধ্যে থাকতে হয়, তারপর আছে আপনার বিভিন্ন ডিটেল ডাইমেনশন, কমিউনিকেশন স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল। ঠিক আছে? নতুন সফটওয়্যার শেখার জন্য যে আগ্রহ, এই বিষয়গুলো যার মধ্যে আছে তারা হচ্ছে ডিজাইনার। তো সফটওয়্যারের একটু কাজ শেখার পর তিনি তাকে ফিল করে আমি একজন ডিজাইনার। বাস্তবে এটা একটা ভুল কথা। সফটওয়্যারের যে কাজ জানে তিনি হচ্ছে ড্রাফটম্যান। আমি এই বিষয়টাকে এইভাবে এক্সাম্পল হিসেবে বলতে চাই যে একজন কবি, তার কিন্তু কম্পিউটারে টাইপ করার মতো সময় নাই। সে হয়তো বা টাইপিং করতে জানেও না, কিন্তু সে কিন্তু কবিতা লিখতে পারে। যিনি কবি, আর যিনি ওই কবির লেখাটা কম্পিউটারে টাইপ করতেছে তিনি হচ্ছে কম্পিউটার সফট স্কিল পারসন। এখনকার যারা, তারা সবাই কম্পিউটারে টাইপ করতে পারবে, এখনকার যারা কবি হবে বা হচ্ছে বা রানিং আছে। কিন্তু আগে যারা কবি ছিল, যারা কম্পিউটার চালাইতে জানতো না, তারাও কিন্তু কবি। সেই কবির লেখাটা কম্পিউটারে লিখলে সে কিন্তু কবি হয়ে যায় না। মনে করেন আপনি একটা কবিতা কম্পিউটারে টাইপ করতেছেন, তাহলে কি আপনি কবি হয়ে গেলেন? আপনি হচ্ছে ড্রাফটম্যান। যখন আপনি চিন্তা করতে পারবেন, যখন আপনি প্রবলেম সলভ করতে পারবেন, যখন আপনার মধ্যে ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন আইডিয়া চলে আসবে, ম্যানুফ্যাকচারিং করার জন্য নলেজ থাকবে, ঠিক না? তারপরে এখানে আরো কিছু আছে কি, আপনার ডিটেইলিং করা শিখতে হবে, কমিউনিকেশন স্কিল, এগুলো ডে বাই ডে আস্তে আস্তে একটা ডিজাইনের মধ্যে ডেভেলপ হয়, যার কারণে সে ফিউচারে পরে বলে হ্যাঁ আমি একজন ডিজাইনার। ডিজাইনার সে নিজেই সেট করে এই জায়গার কার্ভটা কত হবে, এই জায়গার কার্ভটা আমি কেন দিলাম, এই জায়গার কার্ভটা দিলে আসলে এই পুরো শিপটার মধ্যে কি ইফেক্ট পড়তে পারে, কি সুবিধার জন্য আমি এই জিনিসটা সেট করলাম। সেট করার সময় আমি এখানে ম্যাটেরিয়াল কস্ট কমালাম না বাড়ালাম, ম্যাটেরিয়াল কস্ট কমাইতে যে ডিজাইনের ক্ষতি করতেছি কিনা, আবার ডিজাইনের দিকে তাকায় আমি ম্যাটেরিয়াল কস্ট বাড়ায় দিচ্ছি কিনা। এই সব কিছু চিন্তা ভাবনা যে মাথায় রেখে কাজ করে, উনি হচ্ছে প্রকৃত ডিজাইনার। উনি পেন্সিল দিয়ে ডিজাইন করলে উনি ডিজাইনার, উনি কম্পিউটার দিয়ে ডিজাইন করলে উনি ডিজাইনার। আমরা কি প্রপার একটা মেসেজ পাইছি যে হোয়াট ইজ ডিজাইন? আপনারা রেসপন্স না করলে আমরা এখানে মিটিং ক্লোজ করে দেব, যদি আপনাদের রেসপন্স না পাই। আশা করি কয়েকজন আছেন, আমাদেরকে একটু কষ্ট করে রেসপন্স করবেন। জি ঠিক আছে ইনশাল্লাহ। আমি যে পয়েন্টে কথাটা বলতেছি আপনারা কি বুঝছেন পয়েন্টটা ধরতে আপনার পারছেন? ডিজাইন এবং আপনার দুটো তো আলাদা জিনিস, দুটো তো এক না, কখনো এক হতে পারে না। কিন্তু ডিজাইনার চিন্তা ভাবনা করে কি, মানে যারা কিনা স্কিল পারসন, তারা মনে করে যে আমি যেহেতু ডিজাইন পারি, আমাকে এখন 50,000 টাকা সেলাই দিতে হবে, আমাকে এখন 1.5 লাখ টাকা সেলাই দিতে হবে। কিন্তু আপনি হাই স্যালারি ডিমান্ড করতে পারেন, এক্সপেক্ট করতে পারেন, সমস্যা নাই, কিন্তু হাই ভ্যালু তো ক্রিয়েট করতে হবে। আপনি সেটা ক্রিয়েট করার আগেই যদি আপনি স্যালারি চাই বসেন, তখন ওই পোস্টে টিকে থাকা কঠিন। আপনার ওই জায়গায় আগে একজন ডিজাইনার ছিল, সে যেই গুণগুলো নিয়ে কাজ করতো, আপনার মধ্যে যদি সেই গুণগুলো থাকে, তাহলে আপনার জন্য ওই কাজগুলো বেশি একটা কঠিন হবে না।
আপনার কাছে এনজয়েবল মনে হবে, ভালো লাগবে। আর যদি আপনি সেটা না করতে পারেন, তাহলে আপনার কাছে চাকরিটা বিরক্ত হয়ে যাবে। বুঝছেন? প্যারা মনে হয় যাবে, প্যারা, বিশাল প্যারা মনে হবে। রাইট, সুন্দর। তো আমরা আসলে ডিজাইনার হব ডে বাই ডে, লার্নিং করতে করতে, প্র্যাকটিস করতে করতে, প্রবলেম সলভ করতে করতে। এখন কমিউনিকেশন স্কিল যদি না থাকে, আমরা দেখছি সেও বেশ ভালো পর্যায়ে যেতে পারে না। কমিউনিকেশন স্কিলটাও খুব ইম্পর্ট্যান্ট। অ্যাটেনশন তো অবশ্যই। আর এইখানে যা আছে, কেয়ার সফটওয়্যারের উপর স্কিল থাকতে হবে বর্তমান মার্কেটে যারা ডিজাইনার আসতেছে, মাস্ট তার কেয়ার স্কিল থাকতে হবে। সলিডওয়ার্কস, অটোক্যাড, কাটিয়া, ফিউশন 360, এনএক্স, এনিথিং, যেটা যে কোনো সফটওয়্যার হোক, ডিজাইন আপনাকে সফটওয়্যার দিয়ে করতে হবে। বুঝছেন? সো একজন ডিজাইনারের স্যালারি 1 লাখ থেকে 8 লাখ টাকাও হইতে পারে। এটা ডিপেন্ড করবে কোম্পানির অবস্থানের উপর, আপনার কাজের ভ্যালুর উপর। অনেকে আছে 20-30 হাজার টাকায় জব করতেছে, অনেকে আছে 2 লাখ টাকাও জব করতেছে। তো যে 2 লাখ টাকা জব করে, সে কিন্তু শুধুমাত্র সলিডওয়ার্কস পারে বিধায় বসে আছে আর 2 লাখ টাকা পাচ্ছে এমনটা না। এই জিনিসটাই আমরা বোঝাইতে পারি না। তারা মনে করে যে আমি সলিডওয়ার্কস শিখতেছি, সলিডওয়ার্কস শিখলে আমার ভবিষ্যৎ লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। এটা সে ফিল করে। আসলে এটা টোটালি ভুল কথা। আপনার 2 লক্ষ টাকা যদি স্যালারি হয়, 2 লক্ষ টাকার স্যালারির সাথে আরো অনেকগুলো বিষয় ইনক্লুড থাকে। আপনি যদি সেই সার্ভিস দিতে পারেন কোম্পানিকে, কোম্পানি যদি ওরকম ভ্যালুয়েবল হয়, অবশ্যই পাবেন। তা না হলে সেখানে এক্সপেক্ট করা ভুল। বুঝতেছি সবাই? ওকে, আমি আসলে অনেক কথাই বললাম আপনাদেরকে। আপনাদেরও কিছু কথাবার্তা থাকতে পারে। আমরা চাচ্ছি যে আপনাদের যদি কোনো বিষয় বলার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, যাতে আমি আপনাদেরকে আমাদের পক্ষ থেকে জানাইতে পারি। যেহেতু একটা প্রফেশনাল কোর্স, পেইড কোর্স, অনলাইন কোর্স। সো এখানে ট্রাস্টের একটা জায়গা আছে। আর এখানে আসলে কেমন শিখতে পারবেন সেটা একটা ক্লাসের মাধ্যমে সবকিছু শেখা মানে বোঝানো বা আইডিয়া দেওয়া সম্ভব না। তারপরও আমরা প্রিভিয়াস যাদের সাথে ডিসকাস করছি, আমাদের কাছে অ্যাডমিটেড হওয়ার সময় যারা প্রশ্ন করে বা অ্যাডমিশন হয়েছে এরকম স্টুডেন্ট যারা কোয়েশ্চেন করে, তাদের কোয়েশ্চেনের সাপেক্ষে আমরা চেষ্টা করি যে আপনাদেরকে আগে থেকে কিছুটা বোঝায় দেওয়ার, যাতে আপনার মনের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যান। এরপরেও অনেক কিছু বাকি থেকে যায়। তো যদি থাকে আমাকে একটু জানাবেন যে আপনি আরো এই বিষয়গুলো জানতে চাচ্ছেন। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। জি, জি। ধরেন আমি একটা মেশিন ডিজাইন করলাম, সেই ক্ষেত্রে মেটাল, যে ম্যাটেরিয়ালসটা আমি মেশিনটা ডিজাইন করব, হুম। একটা ভুল মেটাল নির্বাচন করে ফেললাম। সেক্ষেত্রে এই ভুল মেটালটা আমাকে সফটওয়্যার ধরে দিবে, বলে দিবে বা কোনো হিন্ট দিয়ে দিবে যে এই মেশিনটার জন্য এই মেটালটা ভালো হবে না, খারাপ হবে বা এরকম কোনো কিছু? আমার এক্সপেরিয়েন্সে আমি এখন পর্যন্ত দেখি নাই, হয়তোবা থাকতে পারে। বাট আমি সফটওয়্যার ইউজ করি। আমার কাছে এখনো এরকম কোনো প্রবলেম আসে নাই যেখানে আমরা পুরোপুরি সফটওয়্যারের উপর 100% ডিপেন্ডেন্ট থাকি। যে সফটওয়্যার আমাকে বলে দিবে এখানে কোন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। আমি ডিজাইনার, আমি যেটা সেট করব সফটওয়্যার সেইটা তৈরি করে দিবে। আমি জানি এইটা। বুঝছেন? যেমন আমি একটু দেখাই। মনে করেন এইটা। আমি সফটওয়্যারকে বলতেছি এইখানে হুইল হবে, যেখানে রাবার ম্যাটেরিয়াল হবে, ইলাস্টিক ম্যাটেরিয়াল। তাই না? এখানে ইলাস্টিক ম্যাটেরিয়াল হবে। সফটওয়্যার সেই অনুযায়ী তার ম্যাটেরিয়াল অ্যাপিয়ারেন্স দেওয়ার চেষ্টা করছে। বুঝতেছেন কি বলছি? এখন মেশিনিং করার সময় জি, জি। আপনি আপনি বলতেছেন যে এসএস স্টিল শিট যেটা আছে ওই শিটে হবে। অথচ আপনি এমএস শিট দিয়ে রাখছেন। তাতে মেশিন আপনাকে রিমাইন্ডার দিবে। এরকম আমার দেখা হয়নি। মানে আমার চোখে পড়ে নাই। আমরা পিভিসি বোর্ড কাটতেছি লেজার মেশিনে, আর লেজার তার মতো করে পিভিসি বোর্ডই কেটে দিচ্ছে।
তো তাকে যদি আমি অ্যাক্রিলিক না বোর্ড না দিই আমার তা একটা সে প্রশ্ন অ্যাক্রিলিক ছিল। বোর্ডই কেটে দিচ্ছে। না না, আমি বোঝাতে চাচ্ছি যে সাপোজ আমি এই যে জিনিসটা আমাকে দিলেন আপনি, হ্যাঁ সেটা ডিজাইন করলাম, সেক্ষেত্রে এখানে আমার এই যে শীট গুলো ডিজাইন করা আছে চাকার হুইলের সাথে যেটা ধরে আছে আর কি, হুম এই শীটটা আমার দরকার হচ্ছে সাপোজ 2 মিনিট। যে আমি বিগিনার বা নতুন, আমি হুট করে ভুল করে এখানে 1 মিনিট দিয়ে ফেলছি, সেক্ষেত্রে এখানে লোড ক্যালকুলেশন ধরেন এই মেশিনটায় সে লোড নিবে সাপোজ 1 টন, কিন্তু সেক্ষেত্রে আমি 1 mm স্পিডে দেওয়ার জন্য সেটা লোডটা ওইভাবে নিচ্ছে না। হুম সেটাই বলতে চাচ্ছি আর কি। সেক্ষেত্রে আপনাকে মানে ধরুন সিমুলেশন করতে হবে। সলিডওয়ার্কসের সিমুলেশন করা যায়। সিমুলেশন করলে দেখবেন যে এই শীট বাঁকা হয়ে যাচ্ছে, বুঝছেন? এইটার উপর টোটাল ম্যাটেরিয়াল প্রপার্টি দিয়ে যখন লোড ক্যালকুলেশন করবেন, লোড ক্যালকুলেশন করার জন্য ভালো পিসি লাগে, বুঝছেন? আর ওই পিসি কনফিগারেশন সবার থাকে না, যার কারণে আমরাও এই লোড ক্যালকুলেশনের জন্য যে সিমুলেশন একটা পর্যায়ে আছে ওটা আমরা শিখাই না। যেমন দেখেন এখানে দেখছেন সিমুলেশন। সো এই সিমুলেশন যে কাজ, এই কাজগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন যে এইটার লোডের কারণে এটা বাঁকা হয়ে যাচ্ছে, ফেইল করতেছে। তো তখন আপনাকে অবশ্যই এটার থিকনেস বাড়ায় দিতে হবে। বাড়ায় দিলে দেখবেন তখন আর ফেইল করতেছে না। আপনি ইউটিউবে সার্চ দিয়েন সলিডওয়ার্কস সিমুলেশন কি জিনিস। কথা বুঝছেন? আমার একটা প্রশ্ন ছিল, এখন বর্তমানে যে পিকটা আপনি সামনে রাখছেন, এটা কি পার্ট ডিজাইন করার পরে অ্যাসেম্বলি করা হয়েছে নাকি? এটা পার্ট ডিজাইন করার পর অ্যাসেম্বলি করা হয়েছে। যেমন আমি এই যে ওপেন করলাম, আমার এই যে হুইলটা আছে, তাই না? হুম। এই যে সিলিন্ডার, এগুলো অ্যাসেম্বলি। আলাদা 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 সবগুলা পার্ট ডিজাইন করে পরে লাস্টে অ্যাসেম্বলি করা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, লাস্টে অ্যাসেম্বলি করা হয়েছে কথাটা ঠিক না। আসলে আমরা মনে করেন মেইন বেস যেটা আছে সেটাকে অ্যাসেম্বলি করি। অ্যাসেম্বলি করার পর ওইটার রেফারেন্সে এইটা শ্যাফটের ডায়ামিটার, এটাতে যা রাখছি এটার ডায়ামিটার তো তাই হইতে হবে বা তার থেকে কম হইতে হবে, বেশি হলে তো হবে না। অবশ্যই অবশ্যই। সো একটা হ্যাঁ, রেফারেন্স রেখে আরেকটা রেফারেন্সে কিভাবে মানে ডিজাইন করতে হয় সেগুলো আসলে প্রফেশনাল ডিজাইনাররা জানে। মনে করেন হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ দেখা গেছে আমি যখন একটা অ্যাসেম্বলি করব ওটার সাথে 4-5টা পার্ট থাকবে, হ্যাঁ, একটা রেশিও দিলে তো আরেকটা আগে হবে, নয়তো আমার অ্যাসেম্বলি মিলবে না। রাইট রাইট। মনে করেন আমি এইখানে বসেই এখন একটা পার্ট ডিজাইন করতেছি, এই যে নিউ পার্ট এখানে ডিজাইন করতেছি। যে এখান থেকে এখানে ডিজাইন করতে গেলে একটু ঝামেলা হবে। আচ্ছা, এটাকে আমি এখন শীট মেটাল দিচ্ছি। মনে করেন শীট মেটাল একটা থিকনেস সে 5 মিলিমিটার নিছে, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে এইখানে এটাকে একটু বাঁকা করে দেব। স্কেচ বেন্ড, স্কেচ বেন্ড। তো এখানে রেডিয়াসটা কত হবে না হবে এগুলো সময়ের ব্যাপার। তো আমি এই যে অ্যাসেম্বলির মধ্যে আর একটা পার্ট ডিজাইন করলাম। সো আমি যদি এইখান থেকে ডিজাইন না করতাম তাহলে এই পার্টের লেন্থ মনে করেন এটা ক্রসও হয়ে যেতে পারতো, তাই না? হুম। আমি আলাদাভাবে পার্টের সেই মডেল। মেজারমেন্ট ভাইয়া, নিতে হবে এটা কতটুকু আছে। হ্যাঁ, কে যেন ডাক দিলেন, কিছু বলবেন? আসলে একজনের কথা বলা শেষ হলে আরেকজন কথা বলাটাই উত্তম, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আমরা খুব বেশি নাই যে আমি বলবো আপনি হ্যান্ড রেজ করে রাখেন, অপেক্ষা করেন, তারপরে আমি আপনাকে বলতেছি। এত দরকার নাই ফর্মালিটি, ঠিক আছে? তো ইমরান ভাই, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি ব্যাপারটা বুঝতে পারছি। ওকে।
সো বেসিক দিয়ে এইভাবে ডিজাইন করাটা একটু কঠিন। আমি যেভাবে আপনাকে হঠাৎ করে দেখালাম, অনেক কাজ আছে এটা সহজ। যা আপনি জানার পরে বুঝবেন যে আসলে আমার এই কোর্সটা কতটা ভ্যালুয়েবল। আমাদের মাঝে আরো যারা আছেন কেউ কিছু বলবেন? আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল আর কি। হ্যাঁ, শুভাশিস ভাই। হ্যালো। মানে আমি একটা সলিড জি, ওয়ার্কের আসলে মানে একটু মানে ইনফরমেশন হচ্ছে যে আমার আপনাদের কাজ টাইমটা তো আসলে 8টা থেকে দিলে ধরেন মানে একটু প্রবলেম, মানে যদি কাজটা যদি 9টা থেকে দেন তাহলে বেশি একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ, এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আপনারা অ্যাডমিশন কারণ আমরা নেওয়ার পর আমার মানে কতজন আমার কনফার্ম? অফিস আমার অফিসও আছে, আমার শনিবারের মধ্যে কাজও থাকে। হুম, মানে আমি তো মানে ধরেন স্টুডেন্ট হিসেবেও করি আবার অফিসও করি। হুম, তো হুম। আমার ধরেন চিটাং থেকে ঢাকা গিয়ে কাজ শেষ করে এসে আবার আপনার কোর্সটা করা লাগে আর কি। তো আমার জন্য একটু বেশি সুবিধা হতো যদি আপনারা যদি কাজ টাইমটা একটু 9টা করে সবাই একটু কনসিডার করতেন তাহলে একটু ভালো হতো আর কি। কারণ আমি ম্যাক্সিমাম কাজগুলো একটু অ্যাটেন্ড করতে পারতাম আর আমার জন্য একটু সুবিধা হতো আর কি। ওকে, আপনার বিষয়টা আমরা নোট ডাউন করে রাখলাম। আমরা জানাই দিব খুবই দ্রুত। আচ্ছা, আপনারা কি আরেকটা জিনিস অ্যাডমিশন যে কনফার্ম করছেন? হ্যাঁ আমি কনফার্ম করছি আপনারটা অলরেডি, কনফার্ম পেমেন্ট। হয়েছে? ওকে, ওকে। হ্যাঁ হ্যাঁ পেমেন্ট করছি। আরেকটা জিনিস জানার ছিল যে মানে দেখেন আমরা তো এই সলিড ওয়ার্কের বেসিক মোটামুটি এখানে যারা আসছে সবাই তো মোটামুটি একটু বেসিক সম্বন্ধে আইডিয়া নিয়ে আসছে। জি, মানে মোটামুটি মেকানিক্যাল পার্সনরাই ম্যাক্সিমাম এখানে আসছে। তো সবারই কিছু না কিছু হয়তো বা প্রফেশনাল লাইফে ফেস করছে অথবা ধরেন কোর্সটা সম্বন্ধে কিছু জেনে বুঝে আসছে। রাইট। তো হ্যাঁ আমরা এখন ধরেন আমরাও কিছু বিগিনিং লেভেলের কিছু জানি, তারপরও ধরেন আমরা ইন্ডাস্ট্রিতে এটা ফেল করছি মানে পাচ্ছি যে সমস্যা পড়তেছি বলে আমরা একটা প্রফেশনাল লেভেলে মেনটেন করার জন্যই এখানে আসছি। তো আসলে আমাদের সবচেয়ে বড় মানে আমার বিশেষ করে আমার যে প্রবলেমটা আমি শো করতেছি, আমি অনেকগুলোই পার্ট ড্রয়িং করতে পারি। হ্যাঁ মোটামুটি মানে করতে পারি, মিলিয়ে যেতে পারি, বাট কিন্তু ওই আপনার কিছু কিছু জায়গায় ধরেন অ্যাসেম্বলিং ড্রয়িং তারপর সিমুলেশন এই জিনিসটাতে মানে আমার অনেক প্রবলেম হয় আর কি। আবার কিছু কিছু পার্ট সিমুলেশন ড্রয়িং নাকি হচ্ছে অ্যানিমেশন? না অ্যানিমেশন, সিমুলেশন, তারপর হচ্ছে হয়তোবা আপনার অ্যাসেম্বলিং ড্রয়িং মানে আপনি যেটা বলতেছেন মানে হ্যাঁ, সবগুলোকে একসাথে জোড়া করে একটা মানে আপনার ইকুইপমেন্ট ক্রিয়েট করার জন্য আর কি। হুম, হুম। ওটাতে আমি মানে একটু অনেক মানে বলতে গেলে আমি এটা নিয়ে কোনো ওরকম আইডিয়া নেই আমার। বাট আমি শুনছি মানে আমি বেসিক করছি, বাট কিন্তু আমি অ্যাডভান্স লেভেলের মানে ওরকম কোনো জায়গায় পাই না যে ওভাবে করাই। যার আচ্ছা। ফলে আমি কোর্সটাকে এখানে সিলেক্ট করছি আর কি। আপনাদের জিনিসটা শুনছি মানে হয়তোবা এটা নিয়ে অনেকেই আমি অনেক জায়গায়ও মানে এটা নক দিছি। মানে হুম, ওনারা আমাকে এরকম অ্যাডভান্স লেভেলের, কারণ আমি যে পজিশনে আছি সেই পজিশনে এখন আমার অ্যাডভান্সটা খুব দরকার। মানে আমি এখন জব ফিল্ডে বলেন আর আমি আমার যেটা পড়ালেখা করতেছি সেই জিনিসটাতে আমার আসলে ডিফরমেশন মানে মেট্রোলজির ডিফরমেশন জিনিসগুলো খুব মানে আসলে ড্রয়িং ভিত্তিক দেখানো খুব দরকার। কারণ আমি বাইরে ট্রাই করতেছি ওইটার জন্য আমার একটু মানে জিনিসটার প্রতি একটু মানে বেশি ফোকাস দেওয়াটা একটু দরকার। তো আমি অবশ্যই। একটু আশা করতেছি যাতে আমি হয়তোবা আপনাদেরকে আপনি আমাদেরকে ওইভাবে একটু সাপোর্ট দিবেন যেভাবে হয়তোবা আমরা ধরেন ওই জিনিসগুলোকে একটু ওভাবে নিয়ে গিয়ে আমাদের প্রফেশনাল লাইফে অনেক হেল্প হয় আর কি, বা ফিউচারে হেল্প হওয়ার জন্য। জি, ইনশাল্লাহ। আসলে আপনার মতো অনেকেই আছে, আপনি যেরকমভাবে বলতে পারছেন, অনেকে বলতেও পারে না মনের কথাগুলা। বাট আল্টিমেট উদ্দেশ্য এটাই যে আমরা সলিডওয়ার্কস তো কখনো না কখনো কিছু না কিছু শিখছি। বাট আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাডভান্স জিনিসগুলো শেখা। বাট আমরা অ্যাডভান্স থেকে শুরু করি না। অ্যাডভান্স থেকে শুরু করি না কেন? কারণ তিনি কতটা শিখছে, কতটা ভুলে গেছে এ আমরা জানি না। যার কারণে একদম না আমি বিগিনার থেকে অ্যাডভান্সের শুরু কথা করি। বলছি, আমরা সবাই ধরেন এখানে আমিও যদি কিছু জানি আমিও নিউ বিগিনার হিসেবে এসে শিখতেছি, কারণ আমার অনেক কিছু জানার মধ্যে ল্যাকিংস থাকতে পারে। জি, জি। স্বাভাবিক, আমার অনেক কিছুই থাকবে, ল্যাগিংস অনেক কিছুই আছে। আমি হয়তোবা আপনাদের মতো হয়তোবা প্রফেশনালি ভাবে অনেক কিছুই আছে যেটা হয়তোবা আপনি একটা বেসিক মানে একটা জিনিস একটা ড্রয়িং করতে আপনার যতটুকু সময় লাগবে বা আপনি যে টেকনিকে শিখাবেন সেটা হয়তোবা আমি ক্যাক করতে হয়তোবা আরও অনেক সময় লাগতে পারে, অথবা আমার যে স্টেপটা আছে সেটা হয়তোবা কারেক্ট নাও হতে পারে। মানে এটা বলতেছি।
মানে আমরা সবাই আসলে বিগিনিং থেকে শিক্ষার মেইন উদ্দেশ্য আপনি যে ওখানে বলছেন 3 মাস একটা বিগিনিং করাবেন। হুম, ওটা হচ্ছে আমাদের জন্য হয়তোবা আমি যতটুকু শিখছি সেটাকে আরো মানে কি বেশি মানে কভার আরো করবে। হ্যাঁ, বেশি কভার করার জন্য হয়তোবা আমার প্র্যাকটিস যেটা করা ছিল, যেটার মধ্যে ল্যাকিংস ছিল সেটা হয়তোবা আমি বুঝে নিব। যে আমার কোন জায়গায় সমস্যা হচ্ছে বা কোন জায়গায় আমি শিখার মধ্যে ল্যাকিংস ছিল বা আমি কোন জিনিসটা জানি না। এটা অনেকেই অ্যাডভান্স করায়, হয়তোবা করাতে পারে। আমার অনেকজনের সাথে আমি লিঙ্কডইন এর মাধ্যমেও যোগাযোগ করছি, অনেক বাইরের জনের সাথে। হ্যাঁ, সবাই হয়তোবা যারা হয়তোবা বেসিক শিখে তারা হয়তোবা অ্যাডভান্স শিখে না। যারা অ্যাডভান্স শিখে তারা হয়তোবা বেসিকের ল্যাকিংস গুলো ধরে দেয় না। নরমাল আমি এটা একটা অনেক বড় একটা সমুদ্রের মতো যে আমি এখন চাইছি যে আমার মন চাইছে আমি এই জিনিসটার মধ্যে যে কোনো কিছু তাৎক্ষণিকভাবে শিখা সম্ভব না। যদি আমার ফাউন্ডেশনই ভালো না হয় তাহলে আমি অ্যাডভান্সে গিয়ে কি করব? না আপনাদের জিনিসটা চুজ করার ওইটাই একটা কারণ ছিল যে ৩ মাস আমি সাইফুল ভাইয়ের সাথে অনেক কথা বলছি। যে ৩ মাস আপনারা বেসিকটাকে প্রায়োরিটি দিয়ে তারপর আপনারা অ্যাডভান্সের দিকে যাবেন। তো ওই জিনিসটা আমি আশা করি আপনাদের থেকে আমরা ওইটা পাবো বা আমরা ওইরকম একটা হেল্প পাবো যে প্রফেশনাল লাইফে আমাদের প্রফেশনাল লাইফে এবং ফিউচার লাইফে যারাই যেখানে থাকুক বা যে পজিশনে থাকুক যে আপনাদের কাছ থেকে কাজ শিখে যাতে ওটা ওনাদের লাইফে মানে অ্যাপ্লিকেশনগুলো করতে পারে মতো। জি, থ্যাংক ইউ। আমরা অবশ্যই আপনার কথাগুলো মাথায় রেখে আপনাকে বা আমাদের সবাইকে ওই দিকে ফোকাস করার চেষ্টা করি বা করব ইনশাল্লাহ। ঠিক থ্যাংক আছে? ইউ। আমাদের আর কেউ আছেন? কেউ কিছু বলবেন? এই যে দেখেন একটা ফাইল, আপনারা তো সলিডওয়ার্কসের কাজ করছেন। কনফিগারেশনের কাজ করছেন কেউ এমন আছেন আমাদের মাঝে? কনফিগারেশন, সলিডওয়ার্কসের কনফিগারেশন ইউজ করে দেখেন একটা ফাইল, এটা আরেকটা ফাইল, এটা আরেকটা ফাইল। প্রত্যেকটা ফাইল কিন্তু এখানে মোটমাট 5টা ফাইল। আমরা যে ড্রয়িংগুলো করছি এই ড্রয়িংগুলোই এইখানে যেয়ে দেখেন ভিন্ন। তো মনে করেন আপনি একটা নাট ডিজাইন করছেন, সেই নাটটার ডায়ামিটার 0.03 বেশি হবে, 0.05 বেশি হবে, 0.02 কম হবে। তো ভিন্ন ভিন্ন ডায়ামিটারের ভিন্ন ভিন্ন সাইজের আপনি নাট অথবা বোল্ট বা আদার্স কোনো পার্ট ডিজাইন করছেন। ডিজাইন করার পর কোনটা যে ফাইনাল হবে, অ্যাপ্রুভাল হবে আপনি নিজেও জানেন না। তো পরীক্ষা করার জন্য আমরা কি করি? স্যাম্পল টেস্ট করি। ওইভাবে ডিজাইনটাকেও আমরা করে দেন দেখতে পারি যে কোনটা আসলে পারফেক্ট হচ্ছে। তো এইটা হচ্ছে কনফিগারেশনের কাজ। কনফিগারেশন 2 তে শুধুমাত্র একটা সাদামাটা টেবিল দেখা যাচ্ছে। কনফিগারেশন 3 তে দেখেন যে সাদামাটা টেবিলের সাথে এই পার্টটাও সংযোগ হইছে। কনফিগারেশন 4 এ আমাদের উপরে আরেকটা পার্ট সংযোগ হইছে। কনফিগারেশন 5 এ এইখানে একটা ওয়্যার সংযোগ করার জন্য একটা রাস্তা দেয়া হইছে। তাই না? তো এটা হচ্ছে জাস্ট আপনাকে এক্সাম্পল হিসেবে যাতে বুঝতে পারেন। যদি আমি নাট দিয়ে বুঝাইতাম, বোল্ট দিয়ে বুঝাইতাম তাহলে আপনি নাও বুঝতে পারতেন। কারণ এনের যে পরিবর্তন সেটা ডিসপ্লেতে আপনার চোখে ধরা নাও পড়তে পারত। বাট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তারা মাল্টি ফাইল একসাথে একটা ফাইলের মধ্যেই সেভ করতে পারে লিঙ্ক করে। এগুলোই হচ্ছে প্যারামেট্রিক মডেলিং। বাট আপনি কখনোই করছেন কি দেখেন তো, যারা আমাদের সাথে আছেন কেউ আছেন যে এই প্যারামেট্রিক মডেলিং এর কনফিগারেশনে কাজ করছেন? না, এগুলা করা হয় না। করা হয় নাই। ঠিক আছে? এরকম অনেক বিষয় আছে যা আসলে আমাদের শেখা প্রয়োজন। শিখলে সফটওয়্যারটাকে আমি ওইভাবে ইউজ করতে পারবো। মনে করেন একজনের কম্পিউটারে এক্সেল আছে। সে সারা জীবন মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে। তার ডকুমেন্ট রেডি করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে। পাওয়ার পয়েন্টে কিভাবে কাজ করে সে কখনোই জানে না। এক্সেলে কাজ করে কিভাবে সে কোনো কিছুই জানে না। তাহলে কি তার পক্ষে সম্ভব যে এক্সেলে যাইয়ে ডাটাগুলোকে ম্যানেজ করা? মাইক্রোসফট ওয়ার্ডে যা লেখা যাবে মাইক্রোসফট এক্সেলে তার থেকে আরো বেটার কিছু লেখা যাবে, সুন্দরভাবে ওরিয়েন্টেড করা যাবে, অ্যালাইন করা যাবে, তারপরে অ্যানালাইসিস করা যাবে, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে কঠিন বা সম্ভব না। আপনারা কি আমার সাথে একমত? একমত। তো
সলিডওয়ার্কসটাও ঠিক ওরকমই জিনিস। আমরা যখন বলি যে আমি আপনাকে প্রফেশনাল জিনিসগুলো শিখাবো, তো তখন আপনার কাছে কনফিউশন মনে হয় যে আমি শুধুমাত্র মোল্ড ডিজাইন করা শিখালেই আপনি প্রফেশনাল হয়ে যাচ্ছেন। মোল্ড ডিজাইন করা শিখেছি তার মানে ইন্ডাস্ট্রিতে মোল্ড ডিজাইন করে তার মানে আপনি প্রফেশনাল হয়ে গেছেন। শুধুমাত্র মোল্ড ডিজাইনই সবকিছু না। বুঝছেন? অনেক কিছু আছে যা একটা ক্লাসে, একটা সেমিনারে পসিবল না। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। যারা আসলে অ্যাডমিশন কনফার্ম করে আমাদের সাথে লেগে থাকবেন, আমরা তাকে কথা দিচ্ছি আপনাকে অবশ্যই বেটার কিছু এখান থেকে পাওয়ার চেষ্টা মানে দেওয়ার চেষ্টা করব। যা আপনি হয়তোবা একা, একা ২-৩ বছরেও শিখতে পারতেন না। ঠিক আছে? আচ্ছা, সবশেষে আমি একটু আমাদের অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন সাবির হোসেন সাহেব, তাকে একটু কথা বলতে বলবো তার পরিচয় সম্পর্কে, যেহেতু তিনি সবকিছুই শুনছে। সাবির সাহেব শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটু আপনার পরিচয়টা আরেকবার দিবেন, তারপর আপনার কাজের কি, কি কাজ থাকে একটু বলবেন ডিএফএল ক্যাট কেয়ারে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে সাবির হোসাইন। আমি অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার ডিএফএল ক্যাটকেয়ারে কাজ করতেছি। তো আপনাদের সাথে আমার অলরেডি অনেকবার কথা হয়েছে ফোনে এবং হোয়াটসঅ্যাপে হয়েছে, আবার আপনাদের সাথে আমি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জে কনভারসেশনও হয়েছে অনেকের সাথে। তো আমি হচ্ছে সাবির হোসেন, আর আমি এখানে হচ্ছে আপনাদের যে সাপোর্ট গুলো থাকবে, যেমন আমাদের একটা সাপোর্ট সিস্টেম আছে যেটা আপনাদেরকে আমি কলে বলেছিলাম যে আপনাদের যে প্রবলেম গুলো হবে, যেমন আজকে একটা লাইভ ক্লাস হচ্ছে, ধরেন এটা একটা ক্লাস, তো নেক্সট ক্লাস হবে আমাদের আবার পরশুদিন রাতে। তো এই সময়ের মধ্যে আপনাদের যে প্রবলেম গুলো হবে, তো সেই প্রবলেম গুলো নিয়ে তো বসে থাকবেন না। যেমন আপনাদেরকে যদি যে প্র্যাকটিস গুলো দেওয়া হবে করার জন্য, তো সেই প্র্যাকটিস গুলো করতে গিয়ে আপনার একটা প্রবলেম হয়েছে, তো এখন ইনস্ট্যান্ট আপনার একটা সাপোর্ট লাগবে। তো সেই সাপোর্ট বা সেই প্রবলেমটা নিয়ে আপনি তো পরবর্তী ক্লাস কবে হবে ততদিন পর্যন্ত বসে থাকবেন না, বা এটা আমাদের বসে থাকা উচিত না, আমাদের সময় নষ্ট হবে। তো সেজন্য আমি আপনাদের সাপোর্টে থাকবো দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। আর 8টার পরে হচ্ছে আমাদের এই যে ক্লাস শুরু হয়ে যায়, লাইভ ক্লাসগুলো, সেক্ষেত্রে আমরা ক্লাসে থাকি, তো ওই সময় সাপোর্ট দেওয়া হয় না। তো এই দুপুর 2টা থেকে রাত 8টা এর মধ্যে আপনাদের যেই প্রবলেম গুলো হবে ডিজাইন রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড যা কিছু আছে, সবকিছু আমাদেরকে নক করলে আমরা সাথে সাথে গুগল মিটের মাধ্যমে যদি দেখানো লাগে, সেটা আমরা মিটে এসে কথা বলবো, আর যদি কলে সলভ হয়ে যায় তাহলে কলে শেষ করার চেষ্টা করবো। আর আপনাদের যাদের পিসিতে সফটওয়্যার এখনো নাই, তো আপনারা যারা অ্যাডমিশন কনফার্ম করবেন আমরা তাদেরকে সফটওয়্যার ইনস্টলেশন করে দেব। আর হচ্ছে আমাদের যে ক্লাসটা, এটা তো হচ্ছে আজকে ওরিয়েন্টেশন ক্লাস হলো, তো নেক্সট ক্লাস থেকে আমরা মূল ক্লাসে যাব। তো এর মধ্যে হচ্ছে আপনাদের কাছে যে রিকোয়েস্টটা থাকবে, যে আপনারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছেন, আশা করি আমাদের কোর্সের যে স্ট্রাকচারটা ছিল সম্পূর্ণটা আপনারা ডিপলি বুঝতে পারছেন। তো এখন যারা আপনারা এই কোর্সে এনরোল করার ইচ্ছা পোষণ করতেছেন, তারা আমাদেরকে আগামী ক্লাস শুরু হওয়ার আগে বা আগামী কালকের মধ্যে যদি আমাদেরকে কনফার্ম করেন, সেক্ষেত্রে খুবই ভালো হবে। তাহলে আমরা আমাদের কোর্সটা ঠিকভাবে নেক্সট ক্লাস থেকে শুরু করতে পারবো। তাছাড়া আরো যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে ক্লাসের মধ্যে বুঝতে পারবো, এবং আমার সাথে আপনাদের সবচেয়ে বেশি কথা হবে, কারণ সাপোর্টে আমি থাকবো। আপনাদের যে লাইভ ক্লাসগুলো হবে সেখানেও আমি অনেক সময় থাকবো, আবার স্যারও থাকবেন। তো আস্তে আস্তে আশা করি আরো ভালোভাবে আমরা পরিচিত হব। জি, সাবির সাহেব, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আমরা তাহলে আমার একদম একটা প্রশ্ন ছিল, জি, বলেন। এই যে সলিডওয়ার্কস আপনার কত ভার্সন মোটামুটি ভালো? আমরা এখন 23, 24, 25 ইউজ করতেছি। একেকজন একেকটা পিসিতে পিসির ওয়েট অনুযায়ী তারা ইউজ করতেছে।
তার মধ্যে 23-এর পারফরমেন্স অলমোস্ট ভালো, আর 25 যেহেতু সবচেয়ে আপডেট, সো 25ও ভালো, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। 22 কেমন? 22-23-এর তুলনায় একটু পিছায় আছে, বাট চলে। 23-এর মানে ইন্টারফেস, 22-এর ইন্টারফেস দুটোই অলমোস্ট সেম। যদি প্রপার ইনস্টল থাকে আরেকটা আপনার পিসিতে, তাহলে আর ইনস্টল করার প্রয়োজন হবে না। বুঝতে পারছি, আমারটা 22 আছে তো সেজন্য জিজ্ঞেস করলাম। 22-এ যা যা আছে জানতেছিলাম। এই 25-এও তাই আছে, সেম আছে সবকিছু। হয়তো বা খুব অ্যাডভান্স জায়গাতে একটু চেঞ্জ আছে, কিন্তু মেইন যেটা কমন কাজ, সেই কমন কাজে কোনো চেঞ্জ নাই। ওকে। আরেকটা জিনিস একটু জানা যে আপনাদের ডিএফএল হুম। এটার মিনিংটা কি আপনাদের? আচ্ছা, আমাদের এটা হচ্ছে অনেক আগে থেকেই নামটা শর্ট নিয়ে আসা, ডিসকাস ফর লার্নিং। মানে আমরা ফার্স্টে যখন এইটা শুরু করি তখন টোটালি ফ্রি ছিল। তো ফ্রি থাকাতে আমরা যেই আলোচনাগুলো করতাম, এই আলোচনার উদ্দেশ্যই ছিল হচ্ছে শেখা। তো সেখান থেকে আমাদের নাম হয়েছে ডিএফএল। আর ক্যাট কেয়ার, এটা তো আপনি অবশ্যই বুঝতেছেন কি, বুঝতে পারছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। আমরা তাহলে আজকে লিভ নিতে চাচ্ছি, যদি আপনারা আর কেউ কিছু বলতে না চান। আমরা কি লিভ নিতে পারি? জি, নেওয়া যায়। ওকে, জি স্যার, নেওয়া যায়। থ্যাংক ইউ। তাহলে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার আপনাদের সাথে কথা বলবে ইনশাল্লাহ আগামীকাল। আপনারা একটু তাকে রেসপন্স করবেন। আমরা দেখতে পাচ্ছি শেষ সময় অনিমেষ কুমার ভাই, আপনি কোশ্চেনের জন্য কমেন্টস করছেন, কিছু বলবেন? অনিমেষ কুমার ভাই, হ্যালো। আপনি মেসেজে রিপ্লাই দিচ্ছেন, কথা বলতে সবচেয়ে বেটার হয়তো। আপনি মেসেজে বলছেন 3 দিন ক্লাস, 1 দিন করলে কোনো সমস্যা আছে কিনা? আমরা হ্যাঁ ভাই, ওই যে কথাটা বলতাম এটা, হ্যালো। জি, জি বলেন। আচ্ছা আমি বলি, বিষয়টা হচ্ছে কি, ক্লাসটা তো হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত্র 8টা থেকে 9টা, তাই না? 9টা থেকে 10টা ধরে নেন। হ্যাঁ হ্যাঁ, 9টা থেকে 10টা, 1 ঘন্টাই তো হবে, তাই না? হ্যাঁ। এখন মনে করেন যে সাপোজ এখন আমরা যারা তো জব করি, এটা আপনার সাথে আগেই বলছি, তো সেক্ষেত্রে শিফটিং ডিউটি হয়। যেমন রবিবারে আমার ডিউটি থাকে রাত্র 10টা থেকে। হুম, তো হয়তোবা রবিবার আমি 10 মিনিট আগে লিভ হয়ে যেতে পারি, হুম, 9টা থেকে 9টা 50 পর্যন্ত মানে ক্লাস করতে পারি। আবার মঙ্গলবারে দেখা গেছে কি আমার ডিউটি থাকে 2টা থেকে 10টা, তো তো তখন হয়তো ওই দিন আমি ক্লাস নাও করতে পারি। হুম, তো সেই ক্ষেত্রে এই যে ক্লাস তো মিস আসলে তো মানুষ তো ইচ্ছা করে দেয় না। হুম, এখন এই যে কোনো কারণে যে যাদের এই সমস্যাগুলা দেখা গেছে সপ্তাহে 3 দিন ক্লাস করে হইলে মাসে 12টা করে ক্লাস হয়, এখন কোনো কারণে মনে করেন যে আমি প্রতি সপ্তাহে একটা করে ক্লাস করতে পারতাছি না, সাপোজ মঙ্গলবারে, হ্যাঁ। হুম। এই জিনিসটা আসলে কিভাবে আমি পরে ব্যাকআপ প্ল্যান করব? ক্লাস করতে পারলেন না, কিন্তু প্র্যাকটিস কি করতে পারবেন? প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস করতে পারবো, কিন্তু তাহলে তাহলে গত ক্লাসে কি আলোচনা হয়েছে সেটা অ্যাসিস্ট্যান্ট ডিজাইনারকে যদি আপনি সন্ধ্যার সময় নক দেন, বিকালবেলা নক দেন, তিনি আপনাকে হেল্প করবে। তখন তার কাছ থেকে বুঝে নেবেন যে আমাদের নেক্সট টার্গেট কি, আপনি সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন। অ্যান্ড ক্লাসে যেদিন জয়েন করতেছেন সেদিন তো কোনো অসুবিধা নাই, যেদিনকে জয়েন করতে পারতেছেন না সেদিনকে আগে থেকে ইনফর্ম করলেন যে ভাইয়া আমি আজকে ক্লাসে জয়েন করতে পারতেছি না, ঠিক না? হুম, তাহলে হুম, আমরা ধরে নিলাম আপনি অ্যাটেন্ডেন্স আছেন, উপস্থিত আছেন, কিন্তু কোনো মেসেজ নাই, খবর নাই, আমরা কল দিচ্ছি রিসিভ করতেছেন না। কারণ প্রিভিয়াস এরকম হয়েছে, আমরা হুম। স্টুডেন্টকে ফোন দিচ্ছি, সে মনে করতেছে যে আমরা তার পেমেন্ট পাই নাই যার কারণে ফোন দিচ্ছি, এমনও হয়েছে। সেই আচ্ছা, সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টকে কি আমাদের পক্ষে শেখানো সম্ভব? না। ইটালি থেকে একজন স্টুডেন্ট ভর্তি হয়েছে, তিনি প্রথম কয়েকদিন ক্লাস করার পর তারপর থেকে আর রেসপন্স করতেছে না।
2 মাস পরে কি যেন একটা রেসপন্স করছে যে ভাই আমি ফ্যামিলি কারণে খুব ব্যস্ত। আমরা কিন্তু তার অ্যাডমিশন ক্যান্সেল করি নাই। যেহেতু তিনি বাইরের দেশে আছে তার সাথে বাংলাদেশের স্টুডেন্টের টাইমটা মিলবে না। আমরা তার অ্যাডমিশন এখনো রাখছি। সে যদি এখনো ফুল সার্ভিস নেয় আমরা দিব। বুঝছেন? সো এটা ডিপেন্ড করতেছে আপনার আমার কমিউনিকেশনের উপর। আপনি যদি কমিউনিকেশন ঠিক না রাখেন তাহলে আমরা ধরে নেব যে আপনার পক্ষে আমাদের এই কোর্স করা পসিবল না। ওকে? ঠিক আছে। ওকে। ঠিক আছে, অনেক কথা হলো। সবাইকে ধন্যবাদ আজকের আমার ক্লাসে জয়েন করার জন্য। ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আবার কথা হবে। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।